একটা গল্প দেওয়া শুরু করি। যদি কোনো বড় লোকের গাড়ি গ্রামের রাস্তা দিয়ে ঢুকে, তখন দেখবেন অনেক নেড়ি কুত্তা আছে, ঘেউ 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 করে পিছে পিছে যায়। কিন্তু কখনো কি দেখছেন যে ওই গাড়ির থেকে কেউ নাইমে আসে কুত্তা দৌড়াইছে? কোনোদিনও না। এই যে ইন্ডিয়ান কিছু আছে, টেলিভিশন চ্যানেল আছে, পত্রিকা আছে, ওদের ব্যাপারটা হইলো এরকম। একটা লোক আছে দেখবেন, ওর চ্যানেলের নাম বলবো না, নাম বললে তো প্রমোট করা হয়ে যাবে। এই করছে ডক্টর ইউনূস, পই 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 করে এই করছে। ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে গেছে জাতিসংঘে, সে ইন্ডিয়ান সাংবাদিকদের মূল্যায়ন করে নাই, এই করে নাই, সেই করে নাই, এই ডক্টর ইউনূস পতন হবে। মানে পাগল হয়ে যেতেছে। পাগল হওয়ার কারণ আছে, কারণ গত শতাব্দীটা ছিল কার্ল মার্কসের শতাব্দী, আর এই শতাব্দীটা হতে যাচ্ছে ডক্টর ইউনূসের শতাব্দী। কারণটা হচ্ছে লেনিন, কার্ল মার্কস থিওরি দিছে, লেনিন, মাও সেতুং তারা প্রয়োগ করে দেখাইছে। ডক্টর ইউনূস তেমনি থিওরি দিয়া ছাইরা দেয় নাই, প্রয়োগ করে দেখাইতেছে। ডক্টর ইউনূসের যে বিজনেস পলিসি, এটা নিয়ে এখন গবেষণা হচ্ছে, পাঠাগার হচ্ছে, এটা সাবজেক্ট তৈরি হচ্ছে। ডক্টর ইউনূসের নাম নিয়ে ওই সাবজেক্টটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। তো এখন বুঝেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস সম্পর্কে আরেকটা কথা বলি। এই যে মনে করেন আরব আমিরাত, আরব আমিরাত তো কারো কোনো কথা শোনা, সেখানে হলো রাজতন্ত্র, কারো কোনো ব্যক্তি বা বাক স্বাধীনতার কোনো মূল্য নাই ওখানে। এই আরব আমিরাতে যখন হইল, মিছিল হইল শেখ হাসিনার বিরুদ্ধে, ওই যে ৩-৪ তারিখে, তখন অনেকগুলি লোক, 50 জনের উপরে, তাদেরকে অ্যারেস্ট করলো সরকার, অ্যারেস্ট করে জেলে পুরে দিল। আর যখন ডক্টর ইউনূস সাহেব তিনি যখন করলেন, এই মানে ফোন করলেন আরব আমিরাতের রাজারে যে আমার লোকগুলি ছাড়া দাও, সাথে সাথে ছাড়া দিছে। এইটাই হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস একজনই হইতে পারে আমেরিকার প্রেসিডেন্ট বিশাল শক্তিশালী, পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট বিশাল শক্তিশালী, চীনের প্রেসিডেন্ট বিশাল শক্তিশালী, কিন্তু ডক্টর ইউনূস ওই রকম ক্ষমতা সম্পন্ন না। কিন্তু সম্মানের দিক থেকে ডক্টর ইউনূসই একজন। ডক্টর ইউনূসের বিকল্প নাই। তার তুলনা তিনি নিজেই। ডক্টর ইউনূস, আপনারা কি মনে করেন যে সে এখানে রাজনীতি করার জন্য আসছে? আরে ভাই, রাজনীতি করার জন্য তো হলে আগেই আসতো। শেখ হাসিনা সরকার কি তারে দেয় নাই? আপনারা মনে করতেছেন লোভ দেখায় নাই? সে তো আসে নাই। আর সে আসে নাই বিদায়ী, যখন ডক্টর ইউনূসের এই যে নোবেল বিজয়ী হওয়ার পরে সারা বিশ্ব জুড়ে একটা হিরিক পড়ে গেলো, একটা ঝাঁকানির সৃষ্টি হলো, ভূমিকম্পের সৃষ্টি হলো, তখন শেখ হাসিনা সরকার তারা অফার দিছিল। কিন্তু সে রাজনীতিতে আসবে না বলেই তার নামে এতগুলি কেস দেওয়া হয়েছে। কেসের আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস যখন ফেমাস হয়ে গেল এই অর্থনীতিতে, সে পায়া, ওই যে নোবেল পুরস্কার পায়া, তখন শেখ হাসিনা সরকার দেখলো যে এই দেশে আইকন রাখা যাবে না। আইকন রাখলে মানুষ, নেক্সট জেনারেশন তাকে দেখেই তার মতো হইতে চাইবে, তখন আমাদের কথা ভুলে যাবে। এই জন্য শত শত কেস দিছিল হলো ডক্টর ইউনূসের নামে। তো এই যে এইবারে ডক্টর ইউনূস যে ইয়েতে গেল, যতজনেই বগর বগর করতেছে, চাপাবাজি করতেছে, ডক্টর ইউনূস যে জাতিসংঘে গেল, এই জাতিসংঘ অধিবেশনে তার কিভাবে সম্মাননা দেওয়া হয়েছে দেখেন। দেখলেন কিভাবে সম্মাননা দেওয়া হয়েছে ডক্টর ইউনূস। তারপরে এই যে তারা যে জড়ায়া ধরলো জো বাইডেন, এটা তো বিশ্বের ইতিহাসে বিরল। এরকম করে জো বাইডেন কেউ ধরে নাই। মোদিরে ধরছে, এই যে মোদি এরকম খারাইছে, জো বাইডেনের সাথে এরকম খারাইছে। এই যে ডক্টর ইউনূস এইরকম করে জড়ায়া ধরছে জো বাইডেন, এরা দেখে সারা বিশ্ব জ্বলতেছে। যারা মানে জ্বলন্যা পার্টি আর কি, যাদের বিষয়ে হিংসা ক্রোধ ভর্তি, তারা জ্বলতেছে। আর ভালো মানুষ কিন্তু জ্বলতেছে না। কারণ ডক্টর ইউনূসকে যারা এই যে নোবেল লয়ার 197 জন না কয়জন জানে বিবৃতি দিয়েছেন ডক্টর ইউনূসের ব্যাপারে, বুঝছেন এখন বিষয়টা? এটা কি টাকা পয়সাতে কেউ নিতে পারবো?
এই যে ডক্টর ইউনূস ওখানে যে আছে ইয়েতে যে গেছে, সে প্রতিদিন 10টা 15টা সেশনে যোগ দিতেছে, একটার পর একটা। সে এই বাংলাদেশের এই পর্যন্ত এই 50 বছরের ইতিহাসে যা যা হয়েছে সবকিছু সে তুলে ধরতেছে এবং সার্বিক সহযোগিতা চাইতেছে বিশ্ব নেতাদের কাছে, আমেরিকার কাছে, জাতিসংঘের কাছে। এই যে আমাদের রোহিঙ্গাদেরকে যে আমরা এখানে আশ্রয় দিচ্ছি, এই রোহিঙ্গা যে গলার কাঁটাটা, এইটা নিয়েও তিনি কথা বলছেন যে রোহিঙ্গারা যেন স্থায়ীভাবে তাদের আবাসস্থলে তারা যেন যাইতে পারে, সেই জন্য সার্বিক সহযোগিতা চাই। তো এইগুলি নিয়ে এইভাবে তো কেউ কথা বলে না, কথা বলছে যার যার স্বার্থ নিয়ে কথা বলছে। যেমন এই যে বললাম, ডক্টর ইউনূসরে আইকন মানতেছে মানুষ, ডক্টর ইউনূসের নোবেল পুরস্কার পাওয়াতে সারা বিশ্ব একটা জাকানি সৃষ্টি হয়ে গেছে। এখানে থামানোর জন্য ডক্টর ইউনূসের নামে শেখ হাসিনা সরকার কেস দিয়ে দিল, শত দিয়া তারা চাপায়া দিল। কারণ আইকন থাকবে শুধু বঙ্গবন্ধুর মেয়ে। আপনাদের কাছে অনেকের কাছে খারাপ লাগতেছে, চলে টুসছে যারা আওয়ামী লীগার, আপনারা জিনিসটা খুব করে চিন্তা করেন। এখানে আপনারা কি ভাবেন যে শেখ হাসিনা সরকারের পতন এমনিতেই হয়ে গেছে? এই 15 বছরের রাজত্ব, 15 বছরের যে মানে ফাউন্ডেশন, যে শক্ত ফাউন্ডেশন তৈরি করছে, এটা একদিনেই এই ছাত্ররা শেষ করে ফেলাইছে না। এইটা ডক্টর ইউনূস কিন্তু জাতিসংঘকে বলছে যে তার ব্যক্তিগত সহকারী মাহফুজ আলম, অনেকেই বলে মাহফুজ আহমদ, তো এই অনেকেই বলে মাহফুজ আবদুল্লাহ, আসলে তার নাম মাহফুজ আলম। তো এই মাহফুজ আলম সম্পর্কে সে বলছে যে মাস্টার মাইন্ড মাহফুজ আলম। তাহলে আপনারা মনে করেন যে 2018 সালে যখন এই হয়েছিল, তার আগের থেকে এটা নিয়ে পরিকল্পনা চলতেছে যে কোথায় লিকেজ আছে সেখানে ফোঁটাগুলি বন্ধ করা হইতেছে এবং পরিকল্পনার যে জালটা সেটা সুন্দরভাবে বিস্তারিত তারা করছে। কইরা এই যে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে তারা চিন্তা ভাবনা করে দেখছে যে বাংলাদেশের মানুষ কখন ক্ষিপ্ত হবে শেখ হাসিনার বিরুদ্ধে। এই আবু সাইদ যেদিনকা মারা গেল আর বেফাস মন্তব্য শেখ হাসিনা করলো যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে। তারপরে ওবায়দুল কাদের করলো আর একটা কটূক্তি কি, যে যুবলীগই যথেষ্ট, ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলন থামানোর জন্য। আর আবু সাইদের গুলি খাওয়ার থেকে শুরু করে মানুষের ভিতরে একটা ঝাঁকির সৃষ্টি হয়েছে এখানে, যে আবু সাইদ ভাবছে 2 হাত ছড়ায়া দিয়া যে এরা তো আমার দেশের মানুষ, আমার ভাই, আমার রক্ত, কেউ না কেউ কোনো দিক থেকে একটা লিঙ্ক আপ ওদের সাথে আছে, তো ওরা কি আমাকে গুলি করবে? কিন্তু পুলিশগুলি ছিল অমানুষ, তারা ঠিকই গুলি করে দিচ্ছে। এই যে আবু সাইদের শহীদ হওয়াটা নিয়ে এই যে আন্দোলনের যে গতি সেটা পাল্টে গেছে, ছাত্রদের থেকে একবার ব্লাস্ট হয়ে সারা বাংলাদেশে ছড়ায় গেছে, ছাত্র এবং জনতার আন্দোলনে পরিণত হয়েছে। এই হলো শেখ হাসিনার পতনের মূল কারণ। এই কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন যে আগে ছিল হইলো কার্ল মার্কসের শতাব্দী, আর এখন হতে যাচ্ছে ইউনূসের শতাব্দী। কারণ ডক্টর ইউনূস এই সবগুলি জিনিস কোথায় কি আছে, একটা জাতিকে উন্নত করতে হলে কি কি প্রয়োজন এবং সেইগুলি তুলে ধরতে হবে কোথায় যায়, যে গত 50 বছরে কেউ পারে নাই এই জাতিসংঘ অধিবেশনে এইভাবে যায় বক্তব্য দেওয়ার আর এইভাবে সবকিছু তুলে ধরার। তারা তো আসলে তাদের স্বার্থ নিয়ে, ডক্টর ইউনূসের তো কোনো স্বার্থ নাই। এই যে শেখ হাসিনা বলে আমার কাছে চাইছে হইলো সেন্ট মার্টিন দিলে আমার যতদিন খুশি ততদিন রাজনীতিতে থাকতে দেবে। তো সেন্ট মার্টিন তারা চাইছে, ডক্টর ইউনূসের কাছে তো তারা চায় নাই। তার কাছে চাওয়ার ছিল, ক্লোজ ছিল, কারণ ছিল, সেই কারণে তো চাইছে। শেখ হাসিনা পাওয়ার চাইতেছে তাদের কাছে, আমাকে পাওয়ার দেওয়া হোক, তা তুমিও কিছু দাও, তোমার পাওয়ার দেই, এটা সত্য কথা। গিভ অ্যান্ড টেক,
ডক্টর ইউনূসের সাথে তো গিভ অ্যান্ড টেকের কোনো সম্পর্ক না। ডক্টর ইউনূস হলো 3 নাম্বার ব্যক্তিত্ব। এই যে কি ওয়ার্ল্ড কাপের সময় ওখানে গেছে ডক্টর ইউনূস, বাতি জ্বালাইছে, মশাল প্রজ্বলন করছে ডক্টর ইউনূস নিজের হাতে। 3 জন ছিল, 3 জনের মধ্যে ডক্টর ইউনূস একজন। তা সারা বিশ্বের মধ্যে এই 3 নাম্বার ব্যক্তিত্ব ডক্টর ইউনূস। আর এই যে নোবেল বিজয় করছিল কারা, ওই রবীন্দ্রনাথ ঠাকুর। তখন কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়েও কিন্তু ওই ইন্ডিয়াতে বড় বড় প্যারা লেখা হইতো যে আর কি গীতিকবি ছিল না, আর কি কেউ ছিল না নোবেল পাওয়ার মতো উপযুক্ত। তাই এই ঠাকুর কি ওই জমিদার বাড়ির ওই সাদা কবুতরটাকে দিতে হইল নোবেল পুরস্কার। তার এই নোবেল পুরস্কার আর যত কৃতিত্ব আছে সেটা যেদিন তার ধাওয়া হবে সেদিন সব শেষ হয়ে যাবে, এরকম করে লিখতো। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু হয়েছে এর জন্য হয় নাই। তো এই ডক্টর ইউনূসেরও কিছু হবে না। তবে হ্যাঁ, কিছু হবে বাংলাদেশের এই কপালটা খুলবে। বাংলাদেশের নেক্সট জেনারেশন এভাবে নাকে মুচুরা দেয়া বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে যে হ্যাঁ আমি বাংলাদেশ। যদিও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনেক আগায় গেছে। বাংলাদেশ তার নিজের পরিচয়টা নিজের সন্তানেরাই দিছে, ফুটবলের মাধ্যমে, ক্রিকেটের মাধ্যমে, হ্যাঁ, বিভিন্নভাবে। যেমন চলচ্চিত্রে শাকিব খান পরিচয় করায় দিছে বাংলাদেশের হিরো। এই যে ইন্ডিয়ার দাদারা অনেক করছে যে ইন্ডিয়া আমরা চিকিৎসা নিতে যাই, ইন্ডিয়া আমরা বেড়াইতে যাই, ইন্ডিয়া আমরা শপিং করতে যাই, ইন্ডিয়ার থেকে আমরা আমদানি করি, এইগুলি নিয়ে তারা ফুটা দিচ্ছে। এখন তো আমদানি হচ্ছে না, তাহলে দেশ চলছে না? চলছে, কিন্তু ওদের সমস্যা হয়ে গেছে, ওরা চলতে পারতেছে না, ওরা বসে গেছে। কারণ যার বিজনেসটা বসে যায় সেই বুঝে। এই করোনার সময়ে বুঝছে মানুষ যে বিজনেস করতে না পারলে চলার কোনো উপায় নাই, চাকরি করতে না পারলে চলার কোনো উপায় নাই। যাদের কারি টাকা আছে, বৈশা বৈশা খাইছে, তাদের তো কোনো সমস্যা নাই। শিক্ষক সবজি বেচছে, কারণ স্কুল বন্ধ, বেতন হচ্ছে না, বেতন বন্ধ, চলবে কেমনে? তাই আমি বুঝেন, ইন্ডিয়ার যারা, আমি কাউরে ছোট করে বলতেছি না, ইন্ডিয়ার যারা ভাতের হোটেল দিয়ে রাখছে, ইন্ডিয়ায় যারা পর্যটকদের উপরে নির্ভর করে তারা দোকান দিয়ে রাখছে কাপড় চোপড়ের বা বিভিন্ন কিছু, তারপরে ডাক্তারি জন্য যারা ফার্মেসি খুলে রাখছে, হসপিটাল খুলে রাখছে, তাদের কি অবস্থা? যারা আবাসিক হোটেল দিয়ে রাখছে ছোট ছোট, যে পর্যটকরা যাবে এখানে, বাংলাদেশ থেকে আসবে, তারা এটা থাকবে, তাদের কি অবস্থা? বাদ দেন, গুল্লি মারেন ইন্ডিয়া। বাংলাদেশে এমন একটা দিন আসতেছে, সেই দিনটা বেশি দিন না, যে শেখ হাসিনার ফাঁদে শেখ হাসিনা পড়ে যাচ্ছে। কমপক্ষে 10 বছরের জন্য শেখ হাসিনা ব্যান্ড হবে, কারণ এই অর্ডিন্যান্সটা পাশ করে গেছে হইল শেখ হাসিনা। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে গেছে শেখ হাসিনা। শেখ হাসিনার এই বিচার আদালতেই শেখ হাসিনার বিচার হবে। তারা ভাবছিল যে এই দেশ থেকে তাদের আর হবে না, আমৃত্যু তারা থাকবে, এই জন্য এই ইগুলি তারা পাশ করছিল, এই আইনগুলি। বঙ্গবন্ধু তো মনে করেন ওই যে 4th সংশোধনী না কি জানি বলে, ওটা দিয়েই তো সব কিছুর তেজ মারা দিচ্ছে। বঙ্গবন্ধু ওই যে দেশ স্বাধীনের পরে 74-এ যে ইটা হইল, দুর্ভিক্ষটা হইল, কেন হয়েছে জানেন? চতুর্দিক থেকে সবাই সাহায্য দিচ্ছে, লঙ্গরখানা খুলছিল। লঙ্গরখানা কখন খুলে মানুষ? লঙ্গরখানা মানে বুঝেন, লঙ্গরখানা মানে সরকারি ভাবে ওখানে রান্না বান্না হবে, বিদেশ থেকে আসতেছে, সাহায্য আসতেছে, ওইগুলি মানুষ খাবে ফ্রিতে। আর এই আওয়ামী লীগের সান্না পান্ডারা সব লুটা পেটা খায়া সব শেষ করে দিচ্ছে। এই দুর্ভিক্ষে মানুষ মানে কি বলবো, মানুষ বমি করে দিচ্ছে, বমি চাইটা খাইছে। এই দুর্ভিক্ষে এক মহিলা, তার জন্য কি যেন নামটা, সে তার কাপড় বিক্রি করে দিচ্ছে, জাল পরে রয়েছে, সেটা
মানে বিশ্বের সব দেশে বড় পোস্টার হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এগুলো প্রিন্ট মিডিয়ায় বড় পোস্টার ছাপানো হয়েছে যে পেটের ক্ষুধায় নিজে সহ্য করতে না পারে, পেটের ক্ষুধায় নিজের শরীরের কাপড় বিক্রি করে জাল করে রাখছে। তো এইগুলি তৈরি হচ্ছে ওই আমলে। এই যে 71 থেকে 74 75 মধ্যে কমপক্ষে 30-40 হাজার খালি নেতা কর্মী মারছে, জাসদ, সিরাজ সিকদার, এরা কারা মারছে? এই যে রক্ষী বাহিনী, মুজিব বাহিনী, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ধ্বংস করা ওই ইয়ার থেকে 71-এর পরের থেকে শুরু হচ্ছে। এই যে বিডিআর বিদ্রোহ, ওইটারই একটা অংশ। কারণ এখানে আমরা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া, শেখের গোষ্ঠী ছাড়া শিক্ষিত কোনো লোক থাকবে না বাংলাদেশে। একমাত্র আইকন থাকলে, মডেল থাকলে শেখ পরিবার থাকবে। শেখ পরিবারকে দেখে শিখো, খুন, রাহাজানি, লুটতরাজ, এগুলি শিখো। তাই এগুলি দিয়ে কি হবে? নাহলে শেখ কামালের মতো লোকের, সে বঙ্গবন্ধুর পুত্র, তার ব্যাংক ডাকাতি করতে হয়। এই ব্যাংক ডাকাতি করতে দেয়া গুলি খাইছে। এই গুলি খাওয়ার পর বঙ্গবন্ধু বলছে যে আমি ওরা দেখতে যাবো না, কারণ লজ্জা হয়েছে। তারপরেও কিন্তু দেখতে গেছে। বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুর কথাই রাখে নাই। তো এই যে কথার নড়চড়, এই কথার নড়চড় যদি রাষ্ট্রীয় প্রধানের থাকে তাহলে দেশ নড়চড় হয়ে যায় না? এই যে দেশ নড়চড় হইল, যদিও একটু লেটে হয়েছে, তো লেটে হইলেও মনে করেন মানে ঝাঁকিটা হয়েছে একবার সারা ওই ঘর থেকে। 68,000 না 64,000 গ্রাম আছে, 64,000 গ্রামের যতগুলি ঘর আছে সব ঘর থেকে এই ঝাঁকিটা হচ্ছে। নাহলে এই শেখ হাসিনা সরকার কোনোদিন ভাবে নাই যে সে তার এই দিন দেখতে হবে, সে এই দিন দেখবে, ভাবার কথা না তো। কারণ প্রতিটা সেক্টরেই তার লোক আছে। যেমন মনে করেন যারা খুন খারাপি করছে, দিনের বেলায় একদম ঠেকায় দেব, জিরো এই রেঞ্জ থেকে গুলি করে মারছে, তা কারো কিছু হয়েছে? হয় নাই। বদি ওই টেকনাফ থেকে ওইদিক দিয়া বস্তা ওই ইয়াবা আনতেছে, তারা কেউ ধরতে পারছে? ধরতে পারে না। এখন কিন্তু ঠিকই জেলে গেছে। তো এমন ভাবে শেখ হাসিনার সরকার প্রতিটা সেক্টরে তার লোক দিয়ে রাখছে। আর এই লোকগুলির জন্য আজকে আওয়ামী লীগ যারা করত, আওয়ামী লীগকে যারা ভালোবাসত, কোটি কোটি লোক আজকে ঘর ছাড়া জঙ্গলে বসবাস করতেছে, এইখানে ওইখানে পলায় আছে, ছদ্মবেশে আছে। তাদের এই ভালোবাসাটাই তাদের মানে শত্রু হয়ে গেছে। তো এই জন্যই যে যাই বলো আপনারা অনেকেই অনেক কথা বলতেছেন, ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের লোকজন ভুল করতেছে, আবার শুধরাইতেছে। ভুল তো হবেই, ভুল তো মানুষের, শয়তানের ভুল হয় কোনোদিন? শয়তানের ভুল হয় না। এইগুলি দেখা যাবে না। দেখবেন উন্নয়ন, যে ডক্টর ইউনূস কি করতেছে, ডক্টর ইউনূসের মানে ইটা কি, চলন বলন কি, তার এখানে দরকার আছে এই রাজনীতি করার? রাজনীতি করলে তো সে আগে যখন শেখ হাসিনা তার অফার ছিল তখনই আসতে পারতো রাজনীতিতে। তার তো আসার দরকার নাই, তারে আনা হয়েছে জোর করে। এই যে মাহফুজ আলম এবং মাহফুজ আলমের মতো আরো অনেকেই তারে জোর করে এনে মাথায় বোঝা চাপায় দিছে যে আপনারা দেখছেন এই যে অনিল কাপুরের ওই যে রাজনীতির উপরে যে ছবিটা প্রাইম মিনিস্টার হয়েছিল, এটা ওই ল্যাংরা কোরা একটা লোলা লোক মালা নিয়ে বসে আসছিল যে আমাদের দেশটা আমাদের মতো খুরা হয়ে গেছে, ল্যাংরা হয়ে গেছে, প্লিজ ওইটা ধৈর্য খাড়া করা দাও না। ওই যে অমলেশপুরীর সাথে সে একদিনের জন্য চিফ মিনিস্টার হয়, একদিনের জন্য বেড ধরা, ওইখান থেকেই ছবির মোড় ঘুরে আর কি। তো এইরকম এই ল্যাংরা খুরা দেশটারে হাঁটানোর জন্যে এই ডক্টর ইউনূস সাহেবকে আইনা বসানো হয়েছে। ডক্টর ইউনূস সাহেব আসেন নাই, তার কে এর দরকার ভাই? তার টাকা পয়সার দরকার আছে,
তার নাম যশ খ্যাতির দরকার আছে। তো মানে যারা শিক্ষিত লোক তারা কিন্তু এই নাম যশ খ্যাতি চায়। এই যে কথাটা এখন চাউর হয়েছে, যে আগে ছিল কি মার্চের শতাব্দী, আর এখন হবে ডক্টর ইউনূসের শতাব্দী। তো এই যে কথাগুলি, এইগুলি ইতিহাস হয়ে থাকবে। আর ইউনিভার্সিটিতে ডক্টর ইউনূসকে নিয়ে চর্চা হচ্ছে, ডক্টর ইউনূস কীভাবে এই অর্থনীতিকে স্বাবলম্বী করে পাইছে, নোবেল পুরস্কার পাইছে, এটা সারা বিশ্বের লোক জানে। তো এইগুলি নিয়ে আমরা তর্ক বিতর্কে না যাই, দেশের ভালো কি হবে সেটা নিয়ে ভাবি, দেশের ভালো কিভাবে হবে সেইটা নিয়ে ভাবি, দেশের ভালো কে করতে পারবে, কারা করতে পারবে সেইটা নিয়ে ভাবি। ভালো মন্দ মিলেই থাকবে, তাদেরকে নিয়ে সমালোচনা অবশ্যই করতে হবে, নাহলে তো ওরা পিলাস পায় আবার দেশকে ধ্বংস করে দিবে। সেজন্য ওটা থাকবে, ওদের সমালোচনাও করতে হবে। কারণ আমরা কেউই একেবারে দুধে ধোয়া না, দুধে ধোয়া হতে হলে পুরা স্ম্যাশ করে দিতে হবে জাতিটাকে। শুধু দুইজন রাখতে হবে, একটা পুরুষ মানুষ আর একটা মেয়ে মানুষ, এখান থেকে আবার নতুন করে পুরো জাতি তৈরি করতে হবে, তাহলে দেয়া ভালো হবে। তো এটা তো সম্ভব না। তো সম্ভব যদি না হয় তাহলে এই ভাতের মধ্যে যে কালো দানাগুলি থাকে, ভাতগুলি থাকে, ওগুলি বাইচে বাইচেই খাইতে হবে, মাঝে মধ্যে এগুলি থাকবেই। ভালো মন্দ দুইটা ওতপ্রোতভাবে জড়িত। যদি ভালো মন্দ না থাকে তাহলে আপনি সুখ দুঃখ না থাকে, তাহলে বুঝবেন কোনটা সুখ কোনটা দুঃখ, সুখের কি দাম কি মূল্যায়ন, দুঃখের কি কষ্ট কি যাতনা, বুঝবেন কেমনে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই জানে বুঝে, সবাই দেশপ্রেম সবার ভিতরে জাগে, দেশের জন্য সবাই কথা বলে। আসসালামু আলাইকুম।